নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানাই তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজ মকর সংক্রান্তি, আর আজকের দিনে আমি এই ভিডিওটা পোস্ট করছি। আমার চ্যানেলের অনেক বন্ধুরাই আমার থেকে কালী পুজোর জোগাড়ের ভিডিওটা অনেক দিন ধরে চাইছো, কিন্তু কি বলতো বন্ধুরা, একটা বড় পুজো মিটে যাওয়ার পরেও না অনেক কটা কাজ থাকে, তাই জন্য একবারে পরপর করে সব কটা ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। সব থেকে বড় কথা কি বলতো বন্ধুরা, এডিট করার জন্য তো আমার আলাদা কোনো লোক নেই, পুরোটাই আমায় নিজে হাতে করতে হয়, তাই একটু সময় লাগছে। তার জন্য আমি খুব দুঃখিত, আগেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার জোগাড়ের সমস্ত যাবতীয় ডিটেলস ব্লগ তোমাদেরকে সবসময় শেয়ার করি, যেমন আমি দশকর্মা কোন দোকান থেকে কিনি কিংবা আমি বাজার কোথা থেকে করি সব কিছু। তো আমি দশকর্মা কিনি বাগবাজারের নিউ গন্ধেশ্বরী ভান্ডার থেকে, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর ওইখানে সোলার চাঁদমালা টাকা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, ধান তুলিগুলোও পরিষ্কার, তাই আমি ওইখান থেকেই কিনি। এছাড়াও নতুন বাজারে অনেক ভালো দোকান আছে, বাগবাজারেও রয়েছে, কিন্তু আমার ওইখান থেকে কিনতে ভালো লাগে আর দামটাও আমার অনেকটা রিজনেবল মনে হয়, তাই আমি ওইখান থেকে কিনি। আর ওইখান থেকে দশকর্মা কিনে নিয়ে তারপরে চলে গেছিলাম, দশকর্মার লিস্টটা আমি ওইখানে দিয়ে তারপরে চলে গেছিলাম বড় বাজারে ঠাকুরের পেছনে ব্যাকড্রপের কাপড়টা কিনবো বলে, কারণ না আমার এই এক নীল ব্যাকড্রপ ছাড়া অন্য কোনো রঙের ব্যাকড্রপের কাপড় ছিল না। আর জানো বন্ধুরা, আমি না পাবলিক ট্রান্সপোর্টে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ না পাবলিক ট্রান্সপোর্টে না বেশি কস্টিং চার্জটা যায় না। আমি যদি ওলা উবেরে উঠি তাহলে আমার অনেকখানি টাকাই এইটুকু রাস্তা যেতে বেরিয়ে যায়। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার। এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম না, কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই খেয়াল করলে দেখতে পাবে আমি সবসময় বাসের ভেতরে বসেই ভিডিওগুলো কিছুটা হলেও শ্যুট করে রাখি। এই কথাটা আমি বললাম তার কারণ হলো, আমার চ্যানেলেরই এক বন্ধু আমায় বলেছে, ভিডিওর নিচে কমেন্ট করেছে যে দাদা তোমরা তো প্রচুর ধনী, তাই জন্য তোমরা এরকম ল্যাভিশ ভাবে পুজো করতে পারো, সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। বিশ্বাস করো বন্ধু, আমরাও খুব সাধারণ মানুষ, কিন্তু আমরা সারা বছর খেটে টাকা জমাই শুধুমাত্র ভালো করে পুজো করব বলে। আমরা চাইলেই একখানা বড় রেস্টুরেন্টে খেতে যেতে পারি, কিংবা মুভি দেখতে যেতে পারি, কিংবা জামা কাপড়ের পেছনে এক্সট্রা টাকা খরচা করতে পারি। এর একটাও আমি করি না, কারণ না এই কাজগুলো আমার ভালো লাগার কাজের মধ্যে পড়ে না। আমার ভালো লাগার কাজ যেটা, তার পেছনে আমি অর্থ ব্যয় করি। তাই জন্যই আমি যখন পুজো করি তখন যে জায়গায় যতটা খরচ করার দরকার ততটাই আমি খরচ করি। যাই হোক বন্ধুরা, ওইখান থেকে আমি বড়বাজারে গেছিলাম সত্যনারায়ণ পার্কে। সত্যনারায়ণ পার্কের ওইখানেই অনেক কটা কাপড়ের দোকান আছে, আর সেখান থেকেই আমি একখানা মেরুন রঙের ব্যাকড্রপ কিনে নিয়ে চলে এসেছিলাম নতুন বাজার অটো করে। সেখানে মিষ্টি অর্ডার দিয়েছিলাম নন্দলাল দত্ত এই দোকান থেকে। আর ওইখানে কি মিষ্টি অর্ডার দিলাম সেটা ভিডিও শেষে গিয়ে আমি বলছি। আর সেইখান থেকে মিষ্টির অর্ডার কমপ্লিট করে তারপর আবার শ্যামবাজারে রেখেছিলাম ওই দিনকে। এসে দশকর্মার জিনিসগুলো কালেক্ট করে আমি বাড়ি চলে এসেছিলাম। ঠাকুর কিভাবে বাড়িতে এনেছি, কতটা পরিশ্রম দিয়ে মাকে সাজিয়েছি, সেই ভিডিও তো আগে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেইছি বন্ধুরা, তাই জন্য এই ব্লগে আর ডিটেলস ভিডিওটা করলাম না। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো, মাকে সাজানোর পর কেমন লাগছে এটাও তোমরা জানিয়েছো। সেটা দেখে আর সেটা জানতে পেরে আমি সত্যিই খুব আপ্লুত। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেইটা এইবারে কিন্তু আবার একটু কমেন্ট করে জানিও, কারণ না বেশ অনেকদিন বাদে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। তাই তোমরা যদি জানাও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, 30 তারিখ যেদিন আসলে আমার বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, সেদিনকে একখানা ছোট্ট ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম। মা আমার দোকানের সামনে দিয়ে হেলতে দুলতে যাচ্ছে ভক্তের বাড়িতে পুজো নিতে, দেখেও শান্তি লেগেছে। আর জানো বন্ধুরা, মায়ের হাতে যে মুন্ডুটা তোমরা দেখছো বন্ধুরা, এটা অনেকেই দেখলাম ফেসবুকে কিংবা আমার পার্সোনালিও মেসেজ করে বলেছো, দাদা এবার কি মায়ের জন্য রূপোর মুন্ডু বানালে? না ভাই, এত বড় রূপোর মুন্ডু বানানোর সামর্থ্য আমার নেই। এই মুন্ডুটা না নর্মালি কুমারটুলিতে কিনতে পাওয়া একখানা
মাটির মুন্ডু, তাকে বাড়িতে এনে এরকম ভাবে আমি রং করে নিয়ে চুল টুল লাগিয়ে নিয়েছিলাম। আর আমার ঠাকুরের ক্ষেত্রে যেটা সবসময় মানে খুব মাস্ট ক্রাইটেরিয়া থাকে, ঠাকুর যাতে ফুল ফিনিশড হয়। আমি তাই জন্য বিগ্রহের পেছনে নিজেই কুমারটুলিতে বসে বসে রং লাগিয়ে নিয়েছিলাম, আর বাড়িতে এসেও চুল দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে নিয়েছিলাম। আর জানো বন্ধুরা, এই যে পেছনে এই দুখানা চালচিত্র এরকম করে আমি সেট করে নিয়েছিলাম, যাতে দেখতে বেশ ব্যাপারটা ইউনিক লেগেছিল। তোমাদের কার এরকম চালচিত্র ভাল লেগেছে, মানে আমার মায়ের আমার হাতে নিজের বানানো চালচিত্রটা ভাল লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে মানে চালচিত্রের কলকা কিনতে গেলেও সেখানেও একখানা হিউজ খরচা হয়। সেক্ষেত্রে মানে সেদিক থেকে দেখতে গেলে এই মাউন্ট বোর্ডের উপর একখানা বসমা কাগজ লাগিয়ে বেশ সিম্পলের উপর যদি চালচিত্রটা বানিয়ে নেওয়া যায় তাহলে দেখতে বেশ অন্যরকম হয়। আর কালির ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি খুব ভাল লাগে সেটা হচ্ছে অতিরিক্ত সাজের থেকে কম সাজের মধ্যে ছিমছাম আর ইম্প্যাক্ট হবে মায়ের সাজ, তবে গিয়ে মায়ের রূপ খুলবে। মাকে কিন্তু খুব বেশি সাজালে কিংবা খুব বেশি চাকচিক্যর মধ্যে জড়িয়ে দিলে ব্যাপারটা অতটা খোলে না, যতটা কিনা একখানা সিম্পল সাজে খোলে। তাই জন্য আমি সবসময় গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একখানা সাধারণত্ব বজায় রাখার চেষ্টা করি। আমি চাইলে একখানা বিশাল বড় জ্যাবরা বুকপাট্টা বানাতে পারি, কিন্তু সেটা আমি কখনো বানাই না। তাতে আমার মনে হয় মায়ের রূপটা অনেকটাই ঢেকে যায়, রূপ তো খোলেই না বরং অনেকটাই ঢেকে যায়। যাই হোক বন্ধুরা, তারপর যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে বাড়িতেই আমি নাড়ু, মুড়কি রচনার যে মানে খই এইগুলো বানিয়ে নিয়েছিলাম। বাইরে থেকে নাড়ু কেনা আমার বাবা আবার খুব একখানা পছন্দ করে না, তাই যতই কষ্ট হোক না কেন ওই পুজোর আগের দিন বসে বসে আমাকে এই নাড়ু, তারপর হচ্ছে খই, নারকেলের নাড়ু, গুড়ের নারকেলের নাড়ু, চিনির নারকেলের নাড়ু, খই এগুলো নিজে হাতেই করে নিতে হয়। এই দেখো বন্ধুরা, ওই করার মাঝখানে মাঝখানে অল্প অল্প করে ভিডিও তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমরা যারা বাঙাল তাদের তো দুদিকে দুখানা রচনার হাঁড়ি দিতেই হয়, তোমরা সবাই জানো বন্ধুরা। আর যারা ঘটি তারা রচনাটা একটা থালায় সাজিয়ে দেয়, তারা খই, মুড়কি, আমসত্ত্ব, খেজুর সবকিছু দিয়ে একখানা থালায় সাজিয়ে দেয়। আচ্ছা বন্ধুরা, আমার যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কার কিরকম রচনার হাঁড়ি দিতে হয়, মানে রচনার দ্রব্য কিভাবে দাও, সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু দুটোই বেশ ভালো লাগে, কিন্তু আমরা যেহেতু বাঙাল সেহেতু আমরা দেবীর দুদিকে দুখানা রচনার হাঁড়ি দিই, তাই জন্যই আমার এই রচনার হাঁড়ির জন্য খই করে নেওয়া। আর তারপর সাদা নারকেলের নাড়ুটাও করে নিয়েছিলাম। এইবারে সাদা নারকেলের নাড়ুটা আমার মনের মতন হয়নি, খেয়ে তো সবাই বলেছে ভালো, কিন্তু আমার মনের মতন হয়নি। যখন সবাই প্রসাদ পেয়েছে তখন সবাই বলেছিল ভালো। যাই হোক বন্ধুরা, তারপরে পুজোর আগের দিন একদম ভোরবেলা চলে গেছিলাম ফুলঘাটে। পৌষ মাসের ঠান্ডা, বেশ ঠান্ডা। যখন নেমেছি ফুলঘাটে, যদিও বা খুব ভোরে যেতে পারিনি, আমি গেছি যখন তখন 6:30 বাজে। 6:30টা এমন কিছু মানে সকাল নয়, অন্যান্য সময় আরো সকালে যাই, কিন্তু এই 6:30টায় গিয়ে গঙ্গার ধারে কনকনে ঠান্ডার মধ্যে আমার তো হাল বেহাল হয়ে গেছিল বন্ধুরা। আর যেহেতু শীতকাল সেহেতু ফুলঘাটে শীতের ফুল খুব পড়েছে, মানে খুব বসেছিল আর কি। ফুলদানি সাজানোর জন্য এই সময় ফুলঘাটে আইডিয়াল ফুল পাওয়া যায়। আর দেখো বন্ধুরা, ফুলঘাটেই একটুখানি পাশ দিয়ে গেলেই গঙ্গার ঘাট, সেখানে গিয়ে হাওড়া ব্রিজটা একটুখানি তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, খুব ভাল লাগছিল এই শীতের সকালের হাওড়া ব্রিজ। আসলে যে কোনো বাঙালিরই হাওড়া ব্রিজ বলো, ভিক্টোরিয়া বলো, এগুলো খুবই প্রিয়, কিংবা কালীঘাটের মা কালীর মন্দির বলো, কারণ এই সমস্ত কিছুর সাথে আমাদের নস্টালজিয়া কম বেশি জড়িয়ে রয়েছে, আমাদের ছোটবেলা কম বেশি জড়িয়ে রয়েছে। তাই জন্য যে কোনো বাঙালির ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই প্রিয়। আর বন্ধুরা জানো তো, শীতকাল যেহেতু পদ্মের দাম অনেকটাই ছিল, কারণ না পদ্মের ফলন খুব বেশি পরিমাণে হয় না, কিন্তু এই যে শীতের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এইসব ফুলের দাম খুব কম। আর শীতকালে এইসব ফুল একবার এনে ফুলদানিতে রাখতে পারলে অনেক দিন চলে, প্রায় 10-15 দিন তো আরামসে চলে যদি ফুলদানির জল পাল্টে রাখা যায়। আর ফুলের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু আমাকে ট্যাক্সি নিয়ে ফিরতে হয়েছে, মানে কিছুতেই কিন্তু আমি আর বাসে ফিরতে পারিনি, কারণ এই ফুলদানির ফুল কিনতে কিনতে এক ব্যাগ ফুল হয়ে গেছে। আর ওই দিনকে আমার বাড়িতে এসেছিল তমোনাস আর প্রণয়।
ওই ষোড়শ সাজানোর ভিডিওটা করেছিলাম না বন্ধুরা তোমাদেরকে দেখাবো বলে, ওইটার জন্যই ওরা এসেছিল। এসে মানে তমরাজ যখন এঁকেছে তখন আমি ফুলদানির জন্য ফুলগুলোকে এক জায়গায় করেছি, তো ও বললো দাও দাদা আমি তোমার সাথে সাথে হাতে হাতে ফুলদানিগুলোকে সাজিয়ে দিই। তো দুজনে মিলে কাজ করলে গল্প করতে করতে তো কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য ওকে সাথে নিয়ে ফুলদানিগুলো সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমে একরকম সাজিয়েছিলাম, সেটা পছন্দ না হওয়াতে আবার ফুলদানিগুলোকে একটু চেঞ্জ করে অন্যরকম ভাবে সাজিয়েছিলাম। মেনলি ষোড়শ কিভাবে সাজাবো সেইটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো বলেই ওদেরকে ডেকে নিয়েছিলাম, আর তাই জন্যই গল্প করতে করতে ওদের সাথে সাজিয়ে নিয়েছিলাম ষোড়শ পাচার। ওরাই বেশিরভাগটা সাজিয়েছে, আমি শুধুমাত্র বলে বলে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এবার প্রত্যেকটা ভিডিও কি হয়, আমি নিজে সাজিয়ে যখন ভয়েস ওভার দিই তখন অনেক কিছু তোমরা বলতে পারো না, তাই জন্যই এত ডিটেলসে তোমাদের জন্য এই ব্লগটা করেছিলাম। আর জানো বন্ধুরা, ষোড়শ প্রচার সব দেবদেবীর জন্যই কিন্তু অনেকটাই একরকম। আলাদা করে সরস্বতীর জন্য কিংবা আলাদা করে কালীর জন্য আলাদা কোনো প্রসেসে ষোড়শ সাজানোর কিন্তু কোনো উল্লেখ নেই। এইটা যে কোনো পুজোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবার ষোড়শোপচারের মধ্যে যেটা হয় আর কি, শিবের পুজো হলে যেমন আমরা বেলপাতা দেবো, সেরকমই নারায়ণের পুজো হলে আমরা তুলসী পাতা দেবো। এইগুলো তো খুবই কমন জিনিস, এই বোধ বুদ্ধিটা সবারই রয়েছে। তো বন্ধুরা, যারা তোমরা ভিডিও তলায় কমেন্ট করছো দাদা সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর জন্য আলাদা করে ষোড়শোপচার কিভাবে সাজাবো তার একটা ভিডিও দাও, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি বন্ধুরা, যে কোনো পুজোতেই এই ভিডিওটা তোমরা দেখে ষোড়শোপচার সাজাতে পারবে। স্ত্রী দেবতার ক্ষেত্রে কিভাবে সাজাবে, পুরুষ দেবতার ক্ষেত্রে কিভাবে সাজাবে, সব কটারই কিন্তু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি আগে থেকে। তো এরপরে আশা করি তোমরা আর কেউ এই ধরনের কমেন্টটা করবে না। আর এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো তার উত্তরগুলো দেওয়ার। যাই হোক বন্ধুরা, অনেকেই আবার আমায় জিজ্ঞাসা করছিলে এই গাছ কৌটোগুলো যেগুলো এখানে রাখা আছে সেইগুলো আমি কোথা থেকে কিনেছি। এইগুলো আমি কিনিনি, এইগুলো প্রণয় বানিয়েছে। প্রণয় এইগুলো বানিয়ে আহ মোটামুটি মানে কি বলবো, বিক্রি করছে। তো পুরোনো দিনের গাছ কৌটো এইগুলো যদি কেউ মানে কিনতে চাও তাহলে ফেসবুকে প্রণয় সোম ওর প্রোফাইলের নাম, অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিকঠাক দামের মধ্যে ভালো জিনিস তোমরা অবশ্যই কালেক্ট করতে পারবে। আর জানো তো বন্ধুরা, গল্প করতে করতে মোটামুটি আমাদের ষোড়শোপচারটা কিন্তু সাজানো হয়ে গেছিল। আর সাজানোর পর ষোড়শোপচারের জিনিসগুলোকে সবকটা এক জায়গায় রেখে অনেকটা এইরকম দেখতে লাগছিল। যাই হোক বন্ধুরা, আমার ষোড়শোপচারের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আসলে বাড়িতে অতিথি এলে আগেকার দিনে যেরকম করে অতিথি সেবা করা হতো তারই একখানা দেবতার উদ্দেশ্যের ভাস্ট ভার্সন হলো ষোড়শোপচারের পুজো। তাই জন্যই আমাদের ষোড়শ সাজানো। ষোড়শের ষোড়শ যেহেতু আমরা আগের দিন সাজিয়েছিলাম, অনেক কটাই উপকরণ আগের দিন দিতে পারিনি, যতটা পেরেছি ততটাই মানে দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। বাদ বাকি উপকরণগুলো যা যা বাকি ছিল আর জলগুলো পুনরায় আবার পরের দিনকে থালার মধ্যে দিয়ে তারপরে ষোড়শটা সাজানো আমার কমপ্লিট হয়েছিল। আর তারপরে এইদিকে প্রণয় ততক্ষণে বসে বসে সলতেগুলো তেলের মধ্যে ডুবিয়ে প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছিল। আসলে কালী পুজোয় অনেক কটা দীপকাঠি ধূপকাঠি এগুলো লেগে থাকে, তো তার জন্যই এত আয়োজন। আর এই যে দীপকাঠির যে কাঠিগুলো এইগুলো না, আমি আমার একখানা বন্ধুর ধূপের ফ্যাক্টরি ছিল তার থেকে শুধুমাত্র ধূপের কাঠি নিয়ে এসেছিলাম, তাই জন্যই আমার কাছে প্রচুর পরিমাণে ধূপের কাঠি রয়েছে যার মধ্যে আমি দীপকাঠিগুলো করি। আর তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা ভিডিওর শুরুতে, যে নন্দলাল দত্ত থেকে আমি একখানা স্পেশাল মিষ্টি অর্ডার দিয়েছিলাম, সেটা হলো মন্ডা আর ক্ষীরের মাছ। এই ক্ষীরের মাছ আর মন্ডা এই দুটো আমি প্রত্যেকবার কালী পুজোয় মায়ের জন্য আনাই, এবারও নিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, এই যে মাছের ওপর যে রুপোলি রঙের আঁশগুলো ওরা করেছে সেটা কিন্তু ওই মানে কি বলবো, ওই চামড়ায় পেটানো তবক নয়, এইগুলো খুব ভালো জেনুইন তবক, সেটা আমি জেনেই ওদের থেকে অর্ডার দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আর মায়ের জন্য যে সিংহাসনটা, সেই সিংহাসনটা ফুল দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। এই ফুলের ডেকোরেশনটা আমার তো খুব ভাল লাগে।
আর দেখো বন্ধুরা, এই ফুলের ডেকোরেশনটা দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে? আমার তো সেই ছোটবেলায় বিয়ে বাড়িতে যেরকম করে গাড়ি সাজানো হতো, যেরকম করে গেট সাজানো হতো, সেইগুলোর কথা মনে পড়ছে। আর সেইগুলো দেখতে কিন্তু আমার খুব ভাল লাগতো। আর আমিও মায়ের জন্য এরকম করেই সিংহাসনটা পুরোটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আসলে কালী পুজো মানে আমার দিদা বলতো এক রাতের মেয়ের বিয়ে। তাই জন্য মেয়ের বিয়েতে যেরকম করে আমরা ছাদনা তলা সাজাই, সেরকম করেই সেই ভাবটাই মনের মধ্যে রেখে মায়ের জন্য সাজিয়ে নিয়েছিলাম এই সুন্দরভাবে সিংহাসনের ফুলের ডেকোরেশনটা। তারপর পুজোর দিন সকালে বাবার সাথে খুব তাড়াতাড়ি করে চলে গেছিলাম বউবাজার। বউবাজারে গিয়ে হিন্দু পাঠার দোকান থেকে পাঠার মাংস কিনে নিয়েছিলাম, যেটাই কিনা মায়ের ভোগ প্রসাদ রান্না হবে। কিন্তু জানো বন্ধুরা, এই যে বউবাজারে কলেজ স্ট্রিটে গোপাল পাঠার দোকান, সেটা কিন্তু এখন আর নেই। গোপাল পাঠার দোকান এখন উঠে গেছে। সেই জায়গায় দুখানা এরকম হিন্দু পাঠার দোকান হয়েছে। সেই জায়গা থেকেই মাংস কিনে নিয়েছি। কলকাতা শহরে এই হিন্দু পাঠার দোকান কলেজ স্ট্রিটে দেখলাম দুখানা রয়েছে, ওইদিকে যদুবাবু বাজারের মধ্যে একখানা রয়েছে, আর কালীঘাট মন্দিরের কাছে একখানার খোঁজ আপাতত আমি পেয়েছি। যেহেতু বউবাজারটা বাড়ির কাছে তুলনায় বাদ বাকিগুলোর থেকে, যদুবাবুর বাজার তো আমার বাড়ির থেকে আরো অনেক দূর, আর কালীঘাট তার থেকেও দূর। তাই জন্য কলেজ স্ট্রিট থেকেই আমি মাংসটা কিনে নিয়েছিলাম। গোপাল পাঠার দোকানের হিস্ট্রি তো আমরা সবাই কম বেশি জানি। কসাই কালী বলেও গোপাল পাঠার কালী বিখ্যাত ছিল কলকাতা শহরে। যাই হোক, কালের নিয়মে ধীরে ধীরে সেই গোপাল পাঠার দোকানও আজকে আর নেই। বাড়িতে এসে স্নান টান করে মায়ের জন্য ঘরটা বসিয়ে নিয়েছিলাম। আমি পুজোর সমস্ত কাজই নিজে হাতে করতে অনেকটাই ভালোবাসি। আর পুরোহিত যখন আসে আমার বাড়িতে, তখন সে সবকিছুই মোটামুটি ঠিকঠাক ভাবে জোগাড় করা অবস্থায় পেয়ে যায়। তো ঘট পেতেছিলাম, যে ঘটের ফার্স্টে ঘটে মানে মাটি দিয়ে একখানা আহ বেদি মতন করে নিয়েছিলাম। তারপর তার উপর আহ একখানা ভূপুর এঁকে নিয়েছিলাম। অষ্টদল পদ্ম আঁকলেও হয়, আমি এবার একখানা ভূপুর এঁকে নিয়েছি। আর তারপর বিধিবৎ মায়ের ঘটটা স্থাপন করে নিয়েছি। ঘট স্থাপনের জন্য যা যা দরকার, যেরকম স্বর্ণ রৌপ্য ঘটের ভেতরে দিতে হয়, তারপর সিদ্ধি দিতে হয়, জল দিতে হয়। যেহেতু তান্ত্রিক পুজো, সেহেতু গঙ্গা জল ইউজ করিনি, নর্মাল জল ইউজ করেছি। তার উপর সরা ভর্তি চাল দিয়ে ঘটের মধ্যে অর্ঘ্য সাজিয়ে একখানা অর্ঘ্য বেঁধে দিয়েছিলাম। তার উপর মালা, চাঁদমালা, শতকর্পূর ফুল বেশ সুন্দর করে দিয়ে, গন্ধদ্রব্য বেশ ভালো করে দিয়ে ঘরটাকে আমি স্থাপন করে নিয়েছিলাম। স্থাপনের মাধ্যমেই আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। আসলে কালী পুজোর জোগাড় এতটাই বেশি যে সম্পূর্ণটা একটা ভিডিওর মধ্যে দেখানোটা পসিবল হলো না আমার পক্ষে। এখনো মায়ের জন্য কি কি নৈবেদ্য করেছি, মায়ের পুষ্পপত্রই বা কিভাবে সাজিয়েছি, মায়ের জন্য কি কি মালা এনেছিলাম, কিংবা মায়ের ভোগে কি কি ছিল, সেইগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। ততক্ষণ অবধি পাশে থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরো বেশি করে তোমাদের কাছ অবধি আমার ভিডিওগুলো খুব ইজিলি পৌঁছাতে পারবে। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই বন্ধুরা জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো সেইটাও অবশ্যই জানিও। আর একটা করে কমেন্ট করার চেষ্টা করো, কারণ না তোমাদের কমেন্টটাই আমার কাছে ভীষণ দামি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।